বর্ষাকালে যে সকল লাভজনক সবজিগুলো চাষ হয় তার মধ্যে ফুলকপি, বাঁধাকপি একটা আদর্শ ফসল বা আদর্শ সবজি। এগুলি যদি আমরা বর্ষাকালে আগাম শুরু করতে পারি তাহলে কিন্তু বাজার দর একটা ভালো পাওয়া যায়। কিন্তু এই সকল সবজিগুলো চাষ করতে গেলে বা ফুলকপি, বাঁধাকপি চাষ করতে গেলে যে আমরা চারা তৈরি করব, এই চারা তৈরি করা একটা চাষিদের কাছে অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ কাজ হয়ে দাঁড়ায় বা ঝুঁকিপূর্ণ কাজ হয়ে দাঁড়ায়। এই ঝুঁকিকে কাটিয়ে উঠে যদি আমরা ঠিকঠাকভাবে চারা তৈরি করতে পারি আর ঠিকঠাকভাবে চারা যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু সেই চারা থেকে যে কপিটা হবে সেই কপিটাও ভালো সাইজ হবে, রোগ জ্বালাও কম হবে আর আমার খরচাটাও অনেকটা কম হবে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে চারা তৈরি করলে চারাগুলি সুস্থ সবল থাকবে এবং ঠিকভাবে বেড়ে উঠবে। তার আগে এখনও চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে যে সকল চাষি ভাইরা আগাম ফুলকপি, বাঁধাকপি চাষ করছে তাদেরকে শেয়ার করে দিন, তাদেরকেও জানান কীভাবে চারা তৈরি করতে হয়। এখনকার অনেক চাষি কী করছেন, যারা কিন্তু চারা তৈরি করার রিস্ক নিতে চাইছেন না, যারা চারা কিনে নিয়ে চলে আসছেন এবং মূল জমিতে রোপণ করে দিচ্ছেন। তবে আমি বলবো নিজেরা যদি চারা তৈরি করতে পারেন তার থেকে ভালো জিনিস আর কিছু হয় না। প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জমির ওপর আমরা চারা তৈরি করছি সেই জমির মাটি কিন্তু বেলে দোআঁশ হলে খুবই ভালো হয়, এমনকি বেলে মাটিও খুব আদর্শ এই চারা তৈরির ক্ষেত্রে। আর যাদের ক্ষেত্রে এঁটেল মাটি বলছেন, ওই এঁটেল মাটিতে কিন্তু আপনাদের চারা তৈরি করতে একটু সমস্যা হতে পারে। যদিও এঁটেল মাটির ওপরে চারা তৈরি করবো ভাবছেন, সেক্ষেত্রে নদীর ঝুড়ো মাটি, ধূস মাটি বা নদীর সাদা বালি বলতে পারেন। তো সেই মাটি 10 কেজির সাথে 10 কেজি মানে হাফ হাফ এঁটেল মাটির সাথে 10 কেজি বালি মাটিকে মিশিয়ে ঠিকঠাকভাবে বেড রেডি করবেন। কিভাবে বেড রেডি করবেন দেখে নিন। যে জমির ওপরে আপনারা চারা রোপণ করবেন বা চারা তৈরি করবেন সেই জমি থেকে তার বেডটার উঁচু যেন হয় 8 থেকে 10 ইঞ্চি, এর 2-4 ইঞ্চি উঁচু হলেও কোনো অসুবিধা নেই, তবে মিনিমাম 8 থেকে 10 ইঞ্চি রাখলে খুবই ভালো হয়। এবং বেডটার চওড়া যদি বলা যায়, বেডটা আপনি 2.5 থেকে 3 ফুট অবধি চওড়া করতে পারেন এবং লম্বায় যেটা বলা হয়, তো লম্বাতে আপনি যতটা খুশি রাখতে পারেন, সেটা আপনি আপনার বীজ অনুযায়ী আপনি বুঝবেন যে কতটার মতো লম্বা রাখলে ঠিক হয়। তবে চওড়াটা কিন্তু 2.5 থেকে 3 ফুট রাখার চেষ্টা করবেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে জায়গায় আপনারা বেড রেডি করবেন অবশ্যই খেয়াল রাখবেন সেই জায়গায় যেন সূর্যের আলো পড়ে। যেখানে ছায়াযুক্ত জায়গা কোনোভাবেই কিন্তু সেখানে বেড রেডি করা চলবে না, সূর্যালোক না পড়লে ঠিকঠাকভাবে চারা তৈরি হবে না। এবং ওপরে যে শেডটা তৈরি করবেন এটা এভাবে আপনারা যে রডকে ব্যান্ডভাবেও করতে পারেন, এবং আপনাদের কাছে যদি এত খরচাও না থাকে আপনারা বাঁশকে কেটে বেঁকিয়ে পড়ে এরকম একটা সেট করতে পারেন। অবশ্যই লক্ষ্য রাখবেন কিন্তু সাদা পলিথিন হলে খুবই ভালো হয়, কারণ সাদা পলিথিনে সূর্যের 50% আলো ভেতরে যায়, 50%কে আবার ঘুরিয়ে দেয়, মানে অতিরিক্ত হিটকে কিন্তু ভেতরে পৌঁছাতে দেয় না। আর বৃষ্টি হলে তো বৃষ্টি আটকিয়েই যায়। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু মাথায় রাখবেন, যে বেডিংটা আমি তৈরি করছি জমির থেকে 8 ইঞ্চি 10 ইঞ্চি উঁচু করে, সেই বেডিংটা থেকে যে আমরা শেড নেটটা লাগাচ্ছি বা পলিথিনটা লাগাচ্ছি, পলিথিনটার হাইট যেন সেখান থেকে মিনিমাম 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি থাকে, ওর নিচে রাখবেন না। এই যে দেখতে পাচ্ছেন দু সাইডে কিন্তু একটা গ্যাপ আছে, 6 ইঞ্চি 5 ইঞ্চির একটা গ্যাপ আছে। এই গ্যাপটা রাখার কারণ হলো ভেতরে যেন হাওয়া চলাচল করতে পারে বা বাতাসটা ঠিকঠাকভাবে যেন চলাচল করতে পারে। এবং বেড রেডি করার পরে আমরা ওপরে কি ছড়াবো, সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি নামে যেগুলো পাওয়া যায়, প্রত্যেক 10 গ্রাম বীজের জন্য 400 থেকে 500 গ্রাম এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেটকে উপরে হালকা করে ছিটিয়ে দেবো, ওর থেকে বেশি আর রাসায়নিক সার দেওয়ার দরকার নেই। এবং যদি আপনাদের কাছে যত পুরনো গোবর রয়েছে ওটা আপনি আপনার জমি পরিমাণ অনুযায়ী দিতে পারেন, হাতে যতটুকু উঠছে। এবং সেটা যদি না পারেন, আপনাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট থেকে থাকে, কম্পোস্ট সার গোবরের, তো সেই কম্পোস্ট সারও দিতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, এই গোবর সার বা কেমিক্যাল সার অতিরিক্ত দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। বীজগুলি মাটিতে ফেলার আগে অবশ্যই শোধন করে নেবেন। ভারতবর্ষের জন্য সাপ পাউডার আপনারা ব্যবহার করতে পারেন এবং বাংলাদেশের জন্য ম্যানসার এটাও আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়া এটাও যদি হাতের নাগালে না থাকে, ভারতবর্ষের জন্য বেবিস্টিন এটা ব্যবহার করতে পারেন, আর বাংলাদেশের জন্য অটোস্টিন, এগুলি দিয়ে অবশ্যই বীজটাকে শোধন করে নেবেন। বীজ শোধন করার পরবর্তী কাজ যেটা করতে হবে, মাটিতে কিন্তু কোনো দানাদার একটা কীটনাশক দেবো। কেন দেবো? কারণ হচ্ছে মাটিতে নানা রকম উইপোকা থেকে শুরু করে পিঁপড়ে, নানা রকম কেন্ন, এর উৎপাত কিন্তু প্রচুর। তো এগুলি যাতে বীজগুলিকে নষ্ট করতে না পারে তার জন্য আমরা কার্বোফুরন 3G গোত্রীয়ের যে কোনো কীটনাশক আমরা ব্যবহার করতে পারি, যেমন কার্বোফুরন 3G। এমনকি এটা মাথায় রাখবেন যেন 4G 5G কোনো রকম না হয়, 3G গোত্রীয়ের যে কোনো টেকনিক্যাল আমরা এই জমিতে দানা হিসাবে ব্যবহার করতে পারি। আরও একটা সাবধানতা আমাদেরকে মেনে চলতে হবে, আমরা বীজ লাগানোর টাইমে যে লাইনগুলো টানি, এই লাইনগুলোর গভীরতা মাথায় রাখবেন যেন খুব একটা বেশি না হয়ে যায়। যদি অতিরিক্ত বেশি হয়ে যায় তাহলে চারা ফুটে উঠতে কিন্তু একটু সমস্যা দেখা দেবে, এবং যদি খুব পাতলা হয়ে যায় বা গভীরতা একটু যদি বেশি না হয় তাহলে চারাগুলো কিন্তু একটু তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে। যখনই লম্বা হবে তখন হাওয়া বাতাসের জোরে কিন্তু সেগুলো পড়াপড়ি করবে। এবং আরেকটা মাথায় রাখবেন যে একটা চারার থেকে আরেকটা চারার দূরত্ব এতটুকুই যেন হয় যেন একটা চারার পাতা আরেকটা চারার পাতায় না টাচ হয় বা না ঠেকে।
যখনই সেটা ঘন লাগিয়ে দেবেন তাহলে কিন্তু একে অপরে খাবার নিয়ে তারা মারামারি করবে, সুস্থ চারা সেখানে তৈরি হবে না। পরবর্তীকালে কিন্তু এই চারাগুলি আবার ডাম্পিং অফ বা গোড়া পচার মতো ভয়ানক রোগের শিকার হতে পারে এবং চারাগুলি দু একটা ফুটে উঠলেই কিন্তু আপনাদেরকে বাংলাদেশের জন্য ম্যানসার এবং ভারতবর্ষের জন্য কিন্তু স্প্রিন্ট মানে ইন্দোফিল কোম্পানি স্প্রিন্ট এটা অবশ্যই একটা স্প্রে করে রাখবেন। বেডের মধ্যে কিন্তু কোনো রকম আগাছা রাখলে চলবে না। আপনারা প্রথমে জল দিয়ে মাটিটাকে নরম করে নেবেন এবং তার সাথে সাথে আপনারা আগাছাগুলোকে তুলে নেবেন, তাহলে কিন্তু কফি চারাগুলো নষ্ট হবে না। তার সাথে সাথে আরেকটা জিনিস আপনারা করবেন, সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলায় যে মিষ্টি রোদটা উঠে 10টা পর্যন্ত বা 9টা পর্যন্ত সেই মিষ্টি রোদটা কফির চারাতে দেবেন এবং বিকালবেলাতে 4টে থেকে 5টা থেকে আপনারা 6টা 7টা পর্যন্ত যে মিষ্টি রোদটা থাকে, হালকা রোদটা থাকে, সেই রোদটা কফি চারাতে দেবেন। তাহলে কি হয়, গোড়া পচা বা কফির যে পাতলা সরু এই জিনিসগুলো হয় না, সব সুস্থ সবল চারাতে পরিণত হয়। এরপরেও যদি গোড়া পচা বা ডাম্পিং অফের মতো রোগের সম্মুখীন আমরা হতে হয়, তো তাহলে সেক্ষেত্রে আমরা ভারত বাংলাদেশের জন্য কী দেবো, রিডোমিল গোল্ড প্রত্যেক লিটার জলে 2 গ্রাম করে মিশিয়ে স্প্রে করব। এবং আমরা কোনোভাবে হয়তো যে ওপরের পর্দাটা খুলতে পারলাম না 3 দিন 4 দিন, সেই ক্ষেত্রে তো প্রচুর এই ডাম্পিং অফের সমস্যাটা বেড়ে যাবে। যখন আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে তখন আমরা কি স্প্রে করব? যখন কন্ট্রোলের বাইরে চলে যাবে তখন পিআই কোম্পানির সেকটিন এবং বাংলাদেশের জন্য সিকিওর 600 এই দুটি প্রোডাক্টই কিন্তু ব্যবহার করব। যখন কিন্তু হাতের নাগালের বাইরে চলে যাবে তারপরেই কিন্তু এগুলো স্প্রেতে নামবো। যখন কিন্তু এই কফি চারা বের হবে তখন এই কচি কচি পাতা খাওয়ার জন্য কিন্তু লেদা পোকা, তার সাথে সাথে নানা রকম উড়ন্ত মাছি পোকা কিন্তু এসে আপনার জমিতে হাজির হবে বা আপনার বেডে হাজির হবে। তো সেগুলোকে কন্ট্রোল করতে গেলে আমরা কী দেবো? ভারতবর্ষের জন্য হামলা এবং প্রোফেক্স সুপার প্রত্যেক লিটার জলে 0.5 মিলি করে মিশিয়ে স্প্রে করব। এবং বাংলাদেশের চাষি ভাইরা এগুলি কন্ট্রোলের জন্য নাইট্রা এবং দমদমা এগুলিকে প্রত্যেক লিটার জলে 0.5 মিলি করে মিশিয়ে স্প্রে করলে কিন্তু এই পোকার হাত থেকে আমরা বাঁচতে পারবো। মনে করুন যে চারা আপনাদের কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু বৃষ্টির কারণে 5 দিন 7 দিন 10 দিন লাগাতার বৃষ্টির কারণে কিন্তু আমরা জমি রেডি করতে পারছি না যে সেই চারাগুলি জমিতে রোপণ করতে পারবো। তো তার জন্য আপনারা ভারতবর্ষের জন্য হেক্সাকোনা জলের যে কোনো গোত্রীয়ের ঔষধ আপনারা ব্যবহার করতে পারেন, যেমন টাটা কোম্পানির কন্ট্রাপ প্লাস, এবং বাংলাদেশের জন্য কন্ট্রাপ 5 ইসি এই যেটা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, এটাই কিন্তু ব্যবহার করতে হবে। এবং এগুলোর ডোজ হচ্ছে প্রত্যেক 5 লিটার জলে 1 ml করে মিশিয়ে স্প্রে করবেন। কোনোভাবেই কিন্তু বেশি পরিমাণে আপনার জমিতে স্প্রে করবেন না। তাহলে এই কিছু কিছু জিনিস অবলম্বন করে মেলে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু সুন্দর একটা কফি চারা আমার জমিতে আমি রোপণ করতে পারবো এবং কি সুস্থ সবল একটা চারা তৈরি করতে পারবো। এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে ভিডিওটি একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরও সুন্দর টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।